হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে ইসাক স্যারের 1 থেকে 21 নম্বর গাণিতিক সমস্যা দেখেছিলাম অষ্টম অধ্যায়ের। আজকে আমরা অষ্টম অধ্যায়ের ইসাক স্যারের বইয়ের 22 থেকে 32 নম্বর গাণিতিক সমস্যাগুলো দেখব। তো এখানে গাণিতিক সমস্যাগুলো আমরা শুরু করে দিই। প্রথমে 22 নম্বর কোশ্চেনটা একটু পড়ি। লক্ষ্য করি 22 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 22 নম্বর কোশ্চেনে দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে দুটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত 16:81। তো এখানে যে অনুপাতগুলো দিয়েছে, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে এর যে অনুপাতগুলো দিয়েছে, বলা আছে প্রথমে পৃথিবী পৃষ্ঠের কথা এবং পরে বলা আছে চন্দ্রপৃষ্ঠের কথা। তো তোমরা এই 16:81 মধ্যে যে 16টা আছে, এই 16কে বলবা চন্দ্রপৃষ্ঠের জন্য কার্যকরী দৈর্ঘ্য, আর 81কে বলবা পৃথিবী পৃষ্ঠের জন্য কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে যে 16:81 দেওয়া আছে, এখানে পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠের হিসাবে 16 হচ্ছে পৃথিবীর জন্য মনে হবে, আর চন্দ্রপৃষ্ঠের জন্য 81 মনে হবে। কিন্তু পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্যটা কম থাকবে না, পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্যটা থাকবে একটু বেশি, কারণ পৃথিবীতে গ্র্যাভিটির মানটা বেশি। তো হিসেবে আমরা বলতে পারি এখানে যে অনুপাত দুইটা দিয়েছে আমাদেরকে 16:81, এই অনুপাত দুইটার মধ্যে পৃথিবীর কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে 81 আর চন্দ্রপৃষ্ঠের কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কার্যকরী দৈর্ঘ্য অনুপাত দিয়ে দিয়েছে। আমরা ধরে নিলাম পৃথিবী পৃষ্ঠের কার্যকরী দৈর্ঘ্য যেটা আসবে, সেটাকে আমরা ধরে নিলাম LE, এবং চন্দ্রপৃষ্ঠের কার্যকরী দৈর্ঘ্য যেটা হবে সেটাকে আমরা ধরে নিলাম LM। এই দুটার অনুপাত দেওয়া আছে আমাদের কাছে 81:16। পৃথিবীর জন্য ধরবো 81, চন্দ্রপৃষ্ঠের জন্য ধরবো 16। ঠিক আছে, তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি LE/LM সমান হচ্ছে 81/16, বা আমরা LM কে উপরে নিতে পারি, LE কে নিচে নিতে পারি, সমান পাবো 16/81। আচ্ছা, এখানে মনে রাখতে হবে LM হচ্ছে চন্দ্রপৃষ্ঠের জন্য কার্যকরী দৈর্ঘ্য, এবং LE হচ্ছে পৃথিবী পৃষ্ঠের জন্য কার্যকরী দৈর্ঘ্য। এবার পৃথিবী পৃষ্ঠে সরল দোলকটার পর্যায়কাল যা হবে সেটাকে আমরা ধরে নিলাম TE, এবং চন্দ্রপৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য যেটা হবে সেটাকে আমরা ধরে নিলাম TM। ঠিক আছে, আচ্ছা, তো টি এর জন্য আমরা সূত্র কি জানি? আমরা জানি পর্যায়কাল T সমান হচ্ছে 2π√L/G। ঠিক আছে, আমরা জানি পর্যায়কাল T সমান 2π√L/G। তাহলে আমরা এখন বলতে পারতেছি T সমান 2π√L/G। তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠের জন্য TE সমান এবং চন্দ্রপৃষ্ঠের জন্য TM সমান যেগুলো পাবো সেগুলোর জন্য আমরা বলতে পারবো চন্দ্রপৃষ্ঠের জন্য TM ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠের জন্য TE। ঠিক আছে, সমান TM এর জন্য আসবে 2π√LM ডিভাইডেড বাই G। ঠিক আছে, আচ্ছা, তো এখানে চন্দ্রের গ্র্যাভিটি হবে GM ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠের জন্য 2π√LE ডিভাইডেড বাই GE। ওকে, এখান থেকে 2π ক্যান্সেল, আরও কি ক্যান্সেল করা যায়? আর কিছু ক্যান্সেল করা যায়? আর কিছু ক্যান্সেল হয় না। তাহলে এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল দেখো, 22 নম্বর কোশ্চেনটা আরেকবার একটু দেখো। 22 নম্বর কোশ্চেন এখানে বলা আছে পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য অনুপাত 16:81। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.87 হলে চন্দ্রপৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। তো দেখো এখানে দুই জায়গায় বলা আছে, মানে 22 নম্বরে বলা আছে পৃথিবী পৃষ্ঠেও যে দোলকটা আছে সেটাও একটা সেকেন্ড দোলক, চন্দ্রপৃষ্ঠে যে দোলকটা আছে সেটাও একটা সেকেন্ড দোলক। তার মানে আমরা পৃথিবী পৃষ্ঠ পর্যায়কাল পাবো একটা সেকেন্ড দোলক মানে হচ্ছে, একটা সেকেন্ড দোলক মানে কি আমরা একটু বুঝে নিই। একটা সেকেন্ড দোলক মানে হচ্ছে দোলকের, মনে করো এখান থেকে দোলকটা দোলন শুরু করে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সরল দোলকটা এখান থেকে এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আসলে আমরা বলবো একটা অর্ধ দোলন হয়েছে। ঠিক আছে, তো একটা অর্ধ দোলনের সময় যদি 1 সেকেন্ড হয় তাহলে পূর্ণ দোলনের জন্য সময় হবে 2 সেকেন্ড। পূর্ণ দোলনের জন্য সময় হবে 2 সেকেন্ড। অর্ধ দোলনের জন্য সময় যদি 1 সেকেন্ড হয়, পূর্ণ দোলনের জন্য সময় হবে 2 সেকেন্ড। তো আমরা জানি যেই সরল দোলকটা একটা অর্ধ দোলন কমপ্লিট করতে 1 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে। অর্থাৎ সেকেন্ড দোলকের অর্ধ দোলনের জন্য 1 সেকেন্ড লাগবে, অতএব পূর্ণ দোলনের জন্য 2 সেকেন্ড লাগবে। আর পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল, অতএব সেকেন্ড দোলকের পর্যায়কাল হবে 2 সেকেন্ড। সেকেন্ড দোলক বলা হয় এই কারণে, কারণ তার
অর্ধেক দোলন সম্পন্ন করতে 1 সেকেন্ড সময় লাগে, এই জন্য বলা হয় সেকেন্ড দোলক। আর অর্ধেক দোলন যেহেতু 1 সেকেন্ডে কমপ্লিট করে, তাহলে পূর্ণ দোলন কমপ্লিট করবে 2 সেকেন্ডে, এবং পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময়টা লাগবে সেটাকেই আমরা বলবো পর্যায়কাল। ঠিক আছে, তো এখান থেকে আমরা জেনে গেছি যে পৃথিবী পৃষ্ঠেও পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, চন্দ্র পৃষ্ঠেও পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, কারণ বলে দিছে এটা হচ্ছে একটা সেকেন্ড দোলক। তাহলে আমরা বলতে পারি চন্দ্রপৃষ্ঠ পর্যায়কাল 2 সেকেন্ড ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠ পর্যায়কাল 2 সেকেন্ড। ঠিক আছে, সমান সমান এখানে পাওয়া যাচ্ছে √LM ইন্টু √GE ডিভাইডেড বাই √LE ইন্টু √GM। ঠিক আছে, এই গ্র্যাভিটিটা একবারে নিচে চলে আসবে আর এই গ্র্যাভিটিটা উপরে উঠে যাবে। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো এই দুইটা পার্ট তো কাটাকাটি গিয়ে এখানে 1 চলে আসবে, তাহলে এই হরটা এ পাশে নিয়ে আসবো আমরা √LE ইন্টু √GM সমান সমান √LM ইন্টু √GE। ওকে, তো আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ √GM সমান সমান √LM ইন্টু √GE ডিভাইডেড বাই √LE। ওকে, তো আমরা LM বাই LE এর ভ্যালু কত এটা আগে বের করে রেখেছি, একটু খেয়াল করো। এখানে LM ডিভাইডেড বাই LE এর ভ্যালু হচ্ছে 16/81, তাহলে √LM ডিভাইডেড বাই √LE এটাকে আমরা একবারে লিখতে পারি √LM বাই LE, মানে রুটটা ওভারঅল LM এবং LE দুইটার উপরে দিয়ে দিলাম, এখানে সাথে আছে √GE। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি সমান সমান বা GM সমান সমান √LM বাই LE, এটার জন্য আমরা পেয়েছি 81/16 ইন্টু এখানে আসবে √9.87। এই পুরোটা ক্যালকুলেট করলে আমরা GM এর ভ্যালু পেয়ে যাব। তাহলে GM এর ভ্যালু সমান সমান আসবে, এই পুরোটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে অ্যান্সার আসছে 1.938 ms inverse 2। 938 ms inverse 2। এই হয়ে গেল আমাদের 22 নম্বর ম্যাথ। আশা করি বুঝতে পারছি। এবার আমরা চলে যাব 23 নম্বর ম্যাথটাতে বলা আছে, লক্ষ্য করি আমরা 23 নম্বর ম্যাথ। এখানে দেখো 23 নম্বরে বলা আছে কোন স্থানে একটি সরল দোলকের ক্ষেত্রে L/T² এর মান পরীক্ষায় 0.25 ms inverse 2 পাওয়া গেল, ওই স্থানে G এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি L/T² এর জন্য প্রশ্নে দেওয়া আছে 0.25 ms inverse 2। তাহলে কোনো একটা স্থানে L/T² এর ভ্যালু এত পাওয়া গেছে। আমাদেরকে জিজ্ঞেস করেছে কি, লক্ষ্য করো, আমাদেরকে জিজ্ঞেস করেছে ওই স্থানে G এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি লাগবে? L/T² এর ভ্যালু জানা আছে, আমাদের লাগবে G সমান সমান কত। তো আমরা পর্যায়কালের সূত্র থেকে জানি T সমান সমান 2π√L ডিভাইডেড বাই G। তাহলে এখান থেকে G এর জন্য ইকুয়েশন বানাইতে গেলে আগে ওই পাশে আমরা স্কোয়ার করে দিলাম, এ পাশে আসছে T², এ পাশে আসবে 4π² L ডিভাইডেড বাই G। তাহলে G এর ভ্যালু বের করতে হলে G কে T এর জায়গায় পাঠিয়ে দিই, সমান সমান 4π² ইন্টু L/T²। ওকে, তাহলে এবার G সমান সমান চলে আসতেছে 4π² ইন্টু 0.25 ms inverse 2। এবার এটা ক্যালকুলেট করে ফেলো, তাহলে কাজ শেষ। তাহলে আমরা পাচ্ছি 4π² ইন্টু 9.87 সমান সমান আসছে 4π² ইন্টু 0.25, তাহলে আমাদের গ্র্যাভিটি আসছে 9.869। এটাকে আমরা লিখব 9.87 ms inverse 2। বুঝতে পারছি? আমরা কি করলাম, G এর ভ্যালু বের করতে বলছে, তো T এর সূত্র জানি, ওই পাশে স্কোয়ার করে দিলাম, এখানে T² আসছে, এখানে রুট উঠে গেছে, আর 2π হোল স্কোয়ার হয়ে 4π² আসছে। এরপর T² নিয়ে গেছি G এর জায়গায়, G কে নিয়ে আসছি T² এর জায়গায়, তাহলে পাওয়া গেছে G সমান 4π² ইন্টু L/T²। L/T² এর ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল 0.25, L/T² এর ভ্যালু বসাই দিলাম 0.25, 4π² এর সাথে 0.25 মাল্টিপ্লাই করে আমরা পেয়েছি 9.869। এটাকে অলমোস্ট 9.87 ms inverse 2 বলা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 23 নং কোশ্চেনের অ্যান্সার। ওকে।
এবার আমরা যাব আমাদের 24 নং কোশ্চেনে। 24 নং কোশ্চেনে কি বলেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24 নং কোশ্চেনে বলা আছে এখানে দেখতে পাচ্ছি 24 নং কোশ্চেনে বলা আছে দুটি সরল দোলগতি সমীকরণ হলো y1 সমান সমান 10 sin 4 pi t প্লাস π/4 এবং y2 সমান 5 sin 3 pi t প্লাস √3 cos 3 pi t। মানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা সরল দোলন গতি, দুইটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে একটা সরল দোলন গতি সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সরল দোলন গতি সমীকরণ। মানে এটা একটা সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন, এটা একটা সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। তো জিজ্ঞেস করছে এদের বিস্তারের অনুপাত কত। তো আমরা দেখতে পাচ্ছি y1 যেটা সেটার বিস্তারের জায়গায় এর জায়গায় দেওয়া আছে 10, আর y2 যেটা সেটার বিস্তারের জায়গায় দেওয়া আছে 5। কিন্তু কথা হচ্ছে এখানে দুইটা অনুপাত ইউজ করছে, একটা হচ্ছে সাইন অনুপাত আর একটা হচ্ছে কস অনুপাত। তাহলে সাইন অনুপাত আর কস অনুপাত থেকে মানে সাইন অনুপাত আর কস অনুপাত এই দুইটা অনুপাতের বাইরে যেই নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারটাকে আমরা বিস্তার বলতে পারবো না। প্রথমে আমাদেরকে এই ইকুয়েশনটাকে সাইন ওমেগা টি, আমরা স্মরণের ইকুয়েশন কি জানি, আমরা জানি স্মরণের ইকুয়েশন y সমান সমান হচ্ছে a সাইন ওমেগা টি। ঠিক আছে, টাইমের বেসিসে কোনো একটা সরলছন্দিত স্পন্দনকারী কণার যেই স্মরণটা ঘটে সময়ের সাপেক্ষে তার ধীরে ধীরে যেই স্মরণটা পরিবর্তন হয় সেই স্মরণের জন্য এই সমীকরণ জানি। তো দেখো তো y2তে কি এরকম একটা সিম্পল ইকুয়েশন দেওয়া আছে, a সাইন ওমেগা টি জাতীয় কোনো ইকুয়েশন কি দেওয়া আছে? দেখো y ইকুয়াল টু যে a সাইন ওমেগা টি, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি কি ইকুয়েশনটা দেওয়া আছে? না, এখানে y2তে দেওয়া আছে 5 সাইন 3 পাই টি 5 ইন্টু সাইন 3 পাই টি প্লাস √3 cos 3 পাই টি। তাহলে এটাকে আমাদের প্রথমে এই ফর্মেটে বানাইতে হবে। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করেছে এখানে বিস্তারের অনুপাত নির্ণয় করো, তারপর আমরা বিস্তারের অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা যে দুটো ইকুয়েশন পেয়েছি এই দুটো ইকুয়েশনকে আগে লিখি। একটা ইকুয়েশন ছিল আমাদের y1 সমান সমান পাওয়া গেছিল 10 সাইন 3 পাই 10 সাইন 4 পাই টি 10 সাইন 4 পাই টি প্লাস π/4 ওকে। তো এখানে 4 পাই টি আর π/4 এখানে একটা ব্র্যাকেট, মানে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, সাইনের সামনে যে অ্যাঙ্গেল থাকে এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল। এবং y2 সমান সমান দেওয়া আছে 5 সাইন 3 পাই টি প্লাস √3 cos 3 পাই টি প্লাস √3 cos 3 পাই টি। ওকে, তো এখানে y2 যেই সমীকরণটা দিয়েছে এই সমীকরণটা আমাদের আদর্শ সমীকরণের সাথে ম্যাচ করানোর জন্য আমরা প্রথমে কাজ করব, আদর্শ সমীকরণের অনুরূপ বানাবো, মানে শুধু সাইন অথবা শুধু কসের সাথে প্রকাশ করার চেষ্টা করব। তারপরে আমরা এই দুইটা সমীকরণের যে বিস্তার আছে সেই বিস্তারের অনুপাত বের করে ফেলবো, কাজ শেষ। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে y2কে এই ইকুয়েশনের অনুরূপ বানানো। দেখো y2কে এই ইকুয়েশনের অনুরূপ বানানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন 3 পাই টি আছে আর এখানে আছে √3 cos 3 পাই টি, তাই তো এখানে আছে সাইন 3 পাই টি আর এখানে আছে √3 cos 3 পাই টি। তো এই যে এখানে সাইন 3 পাই টিটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি একটু চিন্তা করো। এটাকে লেখার জন্য আমরা একটা কাজ করলাম, আমরা প্রথমে এখানে বাইরে এক্সট্রা করে 10 লিখে রাখলাম। তো বাইরে এক্সট্রা করে 10 লিখলে অ্যাকচুয়ালি তো বাইরে 10 নেই, তাহলে বাইরে এই 10টার ব্যবস্থা করার জন্য আমরা ভিতরে একটা হাফ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম সাইন 3 পাই টি প্লাস এখানে যেটা ছিল সেটার জন্য কি লিখবো চিন্তা করো। এখানে বাইরে 10 লিখে ফেলছি, তাহলে এখানে আমরা লিখবো √3/2। ওকে, এই √3/2 এর সাথে 10 গুণ হইলে আমরা বলতে পারবো 10 ইন্টু √3/2। তখন 2 আর 10 কাটা গিয়ে এই 5টা বাইরে চলে আসবে আর √3টা cos 3 পাই টি এর সাথে থাকবে। আবার এই জায়গার জন্য চিন্তা করো, এখানে লিখছি বাইরে লিখছি 10, ভিতরে লিখছি হাফ, তাহলে 10 এর সাথে যদি হাফ মাল্টিপ্লাই করি হাফের সাথে 10 কাটাকাটি গিয়ে বাইরে চলে আসবে 5 আর এখানে তখন কিছু থাকবে না, এখানে থাকবে 1। বুঝতে পারছি? তাহলে আমরা কী করলাম, আমরা বাইরে একটা এক্সট্রা 10 লিখলাম আর বাইরে একটা এক্সট্রা 10 লেখার কারণে ব্র্যাকেটের ভিতর চেঞ্জ আসছে, সাইনের সামনে একটা হাফ আর কসের সামনে আসছে ছিল √3 এর জায়গায় আসছে √3/2। অর্থাৎ এই অংশটার সাথে একটা হাফ গুণ করছি, আমরা বলতে পারি আমরা এই অংশের সাথেও একটা হাফ গুণ করছি, হাফ ইন্টু √3। ঠিক আছে, দুইটা অংশের সাথে একটা করে এক্সট্রা হাফ গুণ করছি, তাই এটা বাইরে 10 লেখা যাবে। ঠিক
ঠিক আছে। এই হাফটা বাইরে চলে আসলে আমরা যদি এই হাফ কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম হয় 10 ইন্টু মনে করো হাফগুলো কমন নিয়ে নিব, হাফগুলো কমন নিয়ে বাইরে চলে আসবে, তখন কাটাকাটি গিয়ে আবার 5 চলে আসবে। বুঝতে পারছি? তো এখানে 10-এর জায়গায় 10 থাকলো, এখানে আমরা 10কে ঠিক করার জন্য হাফ আনছি, এখানে 10কে ঠিক করার জন্য হাফ আনছি। আগে থেকে √3 ছিল, √3 সামনে আছে cos 3/t। এই কাজটা কেন করছি আগে একটু বলে দিই। এই কাজটা করছি আমরা sin a প্লাস b এর একটা সূত্র জানি। sin a প্লাস b সমান সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, এরকম একটা কাজ আমরা করতে যাচ্ছি। এখানে sin a cos b বানাইতে যাচ্ছি, cos a sin b বানাইতে যাচ্ছি। তাহলে দুইটা মিলে আমরা একটা অনুপাত পেয়ে যাবো sin। ঠিক আছে, a sin ওমেগা t এখানে শুধু একটা অনুপাতই আছে, কিন্তু এখানে দুইটা অনুপাত, সাইনও আছে cosও আছে। তো sin আর cosকে চেঞ্জ করার জন্য যদি আমরা এই সূত্রে নিতে পারি তাহলে sin a প্লাস b এর মাধ্যমে আমরা একটা অনুপাত পেয়ে যাব, সূত্রের মাধ্যমে একটা অনুপাত পেয়ে যাব। এখানে লক্ষ্য করি এখানে কি হচ্ছে, এই হাফকে আমরা কি লিখতে পারি দেখো তো। আমরা সূত্রে দেখতে পাচ্ছি যে sin a cos b ছিল, cos a sin b ছিল। তাহলে সাইনের পাশে একটা cos অনুপাত আনতে হবে আর cosের সাথে একটা sin অনুপাত আনতে হবে। এই হাফকে দিয়ে আমি sin অনুপাত আনতে পারি। কিভাবে আনতে পারি একটু চিন্তা করো। হাফকে দিয়ে sin অনুপাত কীভাবে আনা যায়? আমরা জানি sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর sin 30 ডিগ্রিকে লেখা যায় sin π/6, তাই তো? তাহলে আমরা হাফ যেখানে দেখতে পাচ্ছি সেখানে লিখতে পারি sin π/6, সামনে আছে sin 3πt। ও আচ্ছা সরি, আমরা তো এখানে হাফের জন্য কসকে আনবো, তাই না? সাইনের সাথে আনবো কসকে, কসের সাথে আনবো সাইনকে। তাহলে বলো কস কত ডিগ্রির মান হাফ? আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো কস 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? কস 60 ডিগ্রি লিখতে পারবো কস π/3 সমান সমান হাফ। তাহলে যেখানে আমরা হাফ দেখতে পাচ্ছি সেখানে আমরা বসাই দিতে পারবো, যেখানে আমরা হাফ দেখতে পাচ্ছি সেখানে আমরা বসাই দিতে পারবো কস π/3, কস π/3, সামনে আছে সাইন 3πt প্লাস √3/2। এই যেখানে √3 আছে, হাফ আছে, তো √3 আর হাফ মাল্টিপ্লাই হয়ে এখানে চলে আসবে √3/2। তো আমরা জানি কস, এখানে কস আছে তাহলে সাইন আনতে হবে। সাইন কত ডিগ্রি মান? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, আর পাশে আছে কস 3πt। ওকে, এবার যদি আমরা একটু মনে মনে এই π/3 এই পার্টটাকে যদি মনে মনে a বলি, 3πt এই পার্টটাকে যদি মনে মনে b বলি, দেখো তো এখানে কি আছে? এখানে আছে cos a sin b এবং এখানে আছে আবার sin a cos b, তাই না? লক্ষ্য করো তো, cos a sin b সমান সমান sin a cos b। তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি? একবারে লিখতে পারি 10 sin কি লেখা যাবে? a প্লাস b এর জায়গায় থাকবে π/3 প্লাস b এর জায়গায় থাকবে 3πt। ব্যাস হয়ে গেছে আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা। প্রথম সরলছন্দিত স্পন্দনের জন্য y1 পাওয়া গিয়েছে 10 sin 4πt প্লাস π/4 এবং দ্বিতীয় সরলছন্দিত স্পন্দনের জন্য y2 পাওয়া গিয়েছে। এই যে y2টাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম, একটা অনুপাতের মাধ্যমে এখন প্রকাশ করতে পারতেছি। সাইন কস আলাদা আলাদা আসেনি, শুধু সাইন আসছে 10 sin π/3 প্লাস 3πt। তাহলে দেখো y1 এর সামনে এখানে যেই মানটা আছে সেটা হচ্ছে আমার বিস্তারের মান। আমরা লক্ষ্য করি আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে y সমান সমান a sin ওমেগা t। তাহলে a হচ্ছে বিস্তার, এখানে y1 এ a sin এই জায়গাটা হচ্ছে ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে আমরা বলবো ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, আমরা চাইলে এখানে একটা এক্সট্রা অংশ অ্যাড করে দিতে পারি ডেল্টা। এই ডেল্টাকে বলা হয় আদি দশা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আদি দশার জায়গায় এই জায়গায় আছে π/4, তার মানে y1 ইকুয়েশনে আদি দশা হচ্ছে π/4 এবং y2 ইকুয়েশন যেটা, সেই y2 ইকুয়েশনে আদি দশার জায়গায় দেখতে পাচ্ছি π/3, এটা হচ্ছে ওমেগা t। ঠিক আছে, এখানে যে আমরা 3πt দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওমেগা t আর এটা হচ্ছে আমাদের আদি দশা ডেল্টা। আবার এখানে এটা হচ্ছে ওমেগা t, এটা হচ্ছে ডেল্টা। তো আমরা দুইটা ইকুয়েশনকে যদি এবার তুলনা করি তাহলে কী পাচ্ছি? লক্ষ্য করি দুইটা ইকুয়েশনকে যদি তুলনা করি তাহলে আমরা কী পাই? y1 ইকুয়েশনে পাওয়া গিয়েছে 10 sin 4πt প্লাস π/4। ওকে, আর y2 ইকুয়েশনে পাওয়া গিয়েছে 10 sin 3πt প্লাস π/3। ওকে, তো আমরা যদি এই দুটো ইকুয়েশনকে আদর্শ ইকুয়েশনের সাথে যদি তুলনা করি, আমরা জানি আদর্শ ইকুয়েশনটা হচ্ছে y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো এবার আমরা এক এক করে বলতে পারি। এখানে 10
এই 10 এগুলো হচ্ছে বিস্তারকে রিপ্রেজেন্ট করতেছে, সাইনের জায়গায় সাইন। ওমেগা টি এর জায়গায় এখানে ওমেগা টি এর জায়গায় এখানে দেখতে পাচ্ছি 4πt, আর এখানে ওমেগা টি এর জায়গায় দেখতে পাচ্ছি 3πt। ডেলের জায়গায় এখানে আছে π/4, ডেলের জায়গায় এখানে আছে π/3। তার মানে এটা হচ্ছে প্রথম সমীকরণের আদি দশা, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের আদি দশা। ঠিক আছে, তাহলে এবার বলো তো বিস্তার অনুপাত কত। সুতরাং y1 এর বিস্তার a1 সমান সমান 10 মিটার, এসআই এককে লিখতে হবে, এবং y2 এর বিস্তার a2 সমান সমান এটাও আসছে 10 মিটার। তাহলে তাদের বিস্তারের অনুপাত কত? সুতরাং তাদের বিস্তারের অনুপাত a1:a2 সমান সমান, তাদের বিস্তারের অনুপাত a1:a2 সমান সমান 10:10 সমান সমান 1:1। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের 24 নম্বরের অ্যান্সার। 24 নম্বরে আমাদেরকে এটাই বের করতে বলছিল। তো এবার আমরা 25 নং যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে বলা আছে একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাবে? বর্তমান কার্যকরী দৈর্ঘ্য সমান সমান L প্লাস L এর 21%। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে L প্লাস 21L ডিভাইডেড বাই 100। তো এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 100L প্লাস 21L ডিভাইডেড বাই 100। তো একবার এটা পুরোটা ক্যালকুলেশনে আসবে 121L ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমার পরবর্তী কার্যকরী দৈর্ঘ্য বা বর্তমানে কার্যকরী দৈর্ঘ্য। তো এখন বর্তমানে যখন কার্যকরী দৈর্ঘ্যটা এরকম পাওয়া গেছে 121L ডিভাইডেড বাই 100, তখন বর্তমানে পর্যায়কাল কত হবে? সুতরাং বর্তমান পর্যায়কাল, আচ্ছা বর্তমান কার্যকরী দৈর্ঘ্যটাকে আমরা L প্রাইম দিয়ে প্রকাশ করব। ওকে, তো সুতরাং বর্তমানে পর্যায়কাল সমান সমান কি লিখবো? পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করবো। ক্যাপিটাল টি সমান 2π√L ডিভাইডেড বাই জি। তো এখানে আমরা বর্তমানে বের করতেছি, এই জন্য এখানে থাকবে টি প্রাইম, এখানে থাকবে L প্রাইম। ওকে, তাহলে এবার লক্ষ্য করি টি প্রাইমের ভ্যালু কত আসতেছে। টি প্রাইমের ভ্যালু আসতেছে 2π এর জায়গায় 2π√L প্রাইমের জায়গায় লিখবো 121L ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই আবার আসবে জি। ওকে, আচ্ছা 121L ডিভাইডেড বাই 100, এটাকে লেখা যায় 1.21L ডিভাইডেড বাই জি, আর উপরে আছে একটা √। তো বর্তমানে পর্যায়কাল পাওয়া গেছে এত। পূর্বের পর্যায়কাল কত হবে বলো তো? পূর্বের যখন কার্যকরী দৈর্ঘ্য L ছিল তখন পূর্বের পর্যায়কাল হতো T সমান সমান 2π√L ডিভাইডেড বাই জি। ঠিক আছে, 2π√L ডিভাইডেড বাই জি। তো এই যে আমরা দুইটা কার্যকরী দৈর্ঘ্য পেলাম, একটা হচ্ছে T পেলাম 2π√L বাই জি, আর একটা হচ্ছে T প্রাইম পেলাম 2π√1.21L ডিভাইডেড বাই জি। এই দুইটা কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত থেকে আমরা বর্তমানে পর্যায়কালটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বের করে ফেলতে পারবো। আমাদেরকে কোশ্চেন এটাই জিজ্ঞেস করেছে। কি দেখো 25 নম্বরে, সরল দোলকের দৈর্ঘ্য 21% যদি বৃদ্ধি পায় তবে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাবে? অ্যান্সারে দেখতে পাচ্ছি 10% দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার বের করার জন্য এবার এই টি প্রাইমকে আমরা টি দিয়ে ভাগ করব। তাহলে বর্তমানে পর্যায়কাল কত? বর্তমানে পর্যায়কালটা পূর্বের পর্যায়কালের কত গুণ সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি টি প্রাইম ডিভাইডেড বাই টি সমান সমান টি প্রাইম ডিভাইডেড বাই টি সমান সমান টি প্রাইমের জন্য আসবে 2π√1.21L ডিভাইডেড বাই জি, আর টি এর জন্য পাওয়া যাবে 2π√L ডিভাইডেড বাই জি। এবার যদি আমরা কাটাকাটি করি 2π কাটা, জি একই জায়গায় আছে, জি কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি টি প্রাইম বাই টি সমান সমান √1.21L ডিভাইডেড বাই L। ওকে, এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে আশা করি বুঝতে পারছো। 2π কাটা গেছে, এখানে আছে √1.21L বাই জি, এখানে আছে √L বাই জি। তো এই নিচে একটা √জি আছে, উপরে একটা √জি আছে, এখানে একটা √জি আছে, এখানে একটা √জি আছে। আমরা যখন ভগ্নাংশটা উল্টায় দিব তখন এই √জি নিচেই থাকবে, আর এই √জিটা উপরে চলে যাবে, √জি কাটা। আর 1.21L এটা উপরে ছিল উপরেই থাকবে, √L নিচে ছিল নিচেই থাকবে। এবার আমরা এখানে L ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমাদের কাছে থাকতেছে টি প্রাইম ডিভাইডেড বাই টি সমান সমান √1.21। ক্যালকুলেট করে দেখো √1.21 এর ভ্যালু কত। √1.21
সমান সমান আসছে 1.1। তাহলে আমরা পেয়ে গেছি 1.1। এবার শুধু টি প্রাইম সমান সমান লেখা যাবে, টি প্রাইম সমান সমান 1.1 ইন্টু টি। ওকে, তাহলে এবার বলো তো আমার পর্যায়কাল কতটুকু বৃদ্ধি পাইল? তাহলে আমরা বলতে পারি সুতরাং পর্যায়কাল বৃদ্ধি পেয়েছে। সুতরাং পর্যায়কালের বৃদ্ধি, পর্যায়কালের বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা, এটাকে ডেল্টা টি বললাম, সমান সমান টি প্রাইম মাইনাস টি। টি প্রাইমের ভ্যালু পাওয়া গেছে 1.1 টি মাইনাস এই টি এর মান শুধু টি ধরতে পারি, তো 1.1 টি থেকে একটা টি চলে গেলে আমরা পাবো 0.1 টি। ওকে, তো পর্যায়কালের বৃদ্ধি পাইছে। এবার পর্যায়কালের শতকরা বৃদ্ধি, আমাদেরকে এটাই জিজ্ঞেস করেছে যে পর্যায়কালটা শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। সুতরাং পর্যায়কালের শতকরা বৃদ্ধি, পর্যায়কালের শতকরা বৃদ্ধি হবে, শতকরা বৃদ্ধি হবে, আমরা জানি পর্যায়কালে শতকরা বৃদ্ধির জন্য বা যে কোনো শতকরার জন্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি মান, বৃদ্ধি ডিভাইডেড বাই আদি মান ইন্টু 100% করলেই শতকরা হিসাব চলে আসে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধি পাইছে হচ্ছে ডেল্টা টি, আদিতে ছিল টি ইন্টু 100%। ওকে, এবার একটু বলো তো যে ডেল্টা টি এর ভ্যালু কত? আমরা একটু আগে বের করে রেখেছি ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 1.1 টি, 1 পয়েন্ট না শুধু 1 টি। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং না সমান সমান দিয়ে বলতে পারি ডেল্টা টি এর জায়গায় বসাবো 0.1 টি ডিভাইডেড বাই আদিতে পর্যায়কাল ছিল টি, এটি এর মান যেহেতু জানি না এই জন্য মান বসাইলাম না, এইটি সেম জিনিস, তো এদের মান যেহেতু জানি না বসাইলাম না, মান লাগবেও না, এমনি কাটাকাটি চলে যাবে, পাশে আছে 100%। তো এখানে টি ক্যান্সেল, 0.1 এর সাথে আমরা যদি 100% মাল্টিপ্লাই করি তাইলে পাবো 10%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। ওকে, তো এবার আমরা যাবো আমাদের 26 নং কোয়েশ্চেনে। তোমরা দেখো 26 নং কোয়েশ্চেনটা কী বলেছে একটু দেখো। 0.1 কিলোগ্রাম ভরের একটি সরল দোল গতি সম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার, তাহলে এর ভ্যালু দেওয়া আছে 0.1 মিটার, এম দেওয়া আছে 0.1 কিলোগ্রাম। মধ্য অবস্থান অতিক্রম করার সময় গতিশক্তি মানে কণার গতিশক্তি দেওয়া আছে 8 × 10⁻³ জুল। তো কণাটার পর্যায়কাল জিজ্ঞেস করেছে। 26 নং কোয়েশ্চেনটাই দেওয়া আছে বস্তুর ভর এম সমান সমান হচ্ছে 0.1 কিলোগ্রাম, বিস্তার এ সমান সমান দেওয়া আছে 0.1 মিটার, মধ্য অবস্থানে গতিশক্তি, মধ্য অবস্থান মানে সাম্য অবস্থান, তো মধ্য অবস্থান বা সাম্য অবস্থানে গতিশক্তি যেটা সেটা ম্যাক্সিমাম গতিশক্তি, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দেওয়া আছে আমাদের 8 × 10⁻³ জুল। আমাদেরকে জিজ্ঞেস করেছে কি, জিজ্ঞেস করেছে কণাটির পর্যায়কাল টি সমান সমান কত, তাই তো। তো দেখো গতিশক্তি যখন ম্যাক্সিমাম হয় তখন অবশ্যই বেগটাও ম্যাক্সিমাম। গতিশক্তি ম্যাক্সিমাম কীভাবে বুঝছি, কারণ আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছিল সরল দোলকটা যখন সাম্য অবস্থান বা মধ্য অবস্থান অতিক্রম করে যায়, অর্থাৎ মনে করি এখান থেকে একটা সরল দোলককে ছেড়ে দেওয়া হয়েছে, তো সে যেতে 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 যখন মধ্য অবস্থানে আসছে, মধ্য অবস্থানে এসে ক্রস করে আবার সামনে চলে গেছে, কিন্তু কথা হচ্ছে যখন মধ্য অবস্থানে সে আসছিল তখন মধ্য অবস্থানে তার বেগ যেটা সেই বেগটা ম্যাক্সিমাম হয়। তো মধ্য অবস্থানে যখন বেগটা ম্যাক্সিমাম হয় তখন গতিশক্তিটাও হয়ে যাবে ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, এবার গতিশক্তির জন্য আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি ইকে সমান সমান হচ্ছে 1/2 mv², তাই তো। এবার হাফের জায়গায় হাফ, এমের জায়গায় এম, ভি এর জন্য আমরা সূত্র জানি ω√a² - x², ঠিক আছে। এরপরে আবার হোল স্কোয়ার আছে। এবার একটু লক্ষ্য করো এই এক্সটা কি, এক্সটা হচ্ছে সাম্য অবস্থান থেকে এই যে ববটা আছে ববের সরণ, অর্থাৎ সাম্য অবস্থান থেকে তুমি যদি ডান দিকে যেতে থাকো তখন তোমার এক্সের মান বাড়তে থাকবে, বাড়তে 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 যখন তুমি এই বিন্দুতে চলে আসবে অর্থাৎ এখানে চলে আসবে তখন তোমার এক্সের ভ্যালু হয়ে যাবে এ, ঠিক আছে। আবার তুমি এখান থেকে এক্স সমান সমান এ থেকে নিচের দিকে যেতে 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 তুমি যখন এখানে আসবে তখন ধীরে ধীরে তোমার সরণের মান কমতে থাকবে, কমতে কমতে এখানে এসে সরণ শূন্য হয়ে যাবে। আবার এখান থেকে সামনে যেতে থাকলে সরণ বাড়তে থাকবে, বাড়তে 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 এখানে এসে এক্স সমান সমান হয়ে যাবে -a, তাই তো। তাহলে দেখো যখন আমাদের মধ্য অবস্থানের কথা বলছে, মধ্য অবস্থানে এক্সের ভ্যালু হবে কত, 0। তাহলে আমরা এখানে মধ্য অবস্থানের জন্য যেহেতু কাজ করতেছি, আমরা যেহেতু গতিশক্তি ম্যাক্সিমাম ধরে কাজ করতেছি, আমরা জানি গতিশক্তি কোথায় ম্যাক্সিমাম হয়, গতিশক্তি ম্যাক্সিমাম হবে x সমান সমান 0-তে, ঠিক আছে। গতিশক্তি ম্যাক্সিমাম হবে x সমান সমান 0-তে। তাহলে আমরা বলতে পারি এখানে 1/2 m ω² করলে হবে ω², আর এখান থেকে এক্সের ভ্যালু যদি 0 বসাই এক্স চলে যাবে, তাহলে থাকবে √a², মানে a, আবার বাইরে স্কোয়ার আছে এই জন্য ω²a²। তো এখন আমাদেরকে এখান থেকে ω² এর ভ্যালু বের করা যাবে,
এখান থেকে আমরা যা যা পেয়েছি সেখান থেকে ওমেগা স্কোয়ারের ভ্যালু বের করা যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এভাবে চিন্তা করো, 2e ওমেগা স্কোয়ারকে এ পাশে রেখে দাও, এমকে নিয়ে আসো, এম চলে আসবে নিচে, এও চলে আসবে নিচে, সমান সমান এই পাশে থাকবে শুধু একটা ওমেগা স্কোয়ার। তো আমরা ওমেগা স্কোয়ার না লিখে ওই পাশে রুটও করে দিলাম, তাহলে এখানে থাকবে শুধু ওমেগা আর এখানে রুট ওভার এত। এবার আমরা এখান থেকে আবার কি লিখতে পারি, আমরা আবার জানি ওমেগা সমান সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই টি, সমান সমান এখানে পাবো রুট ওভার 2e ডিভাইডেড বাই এম এ। এবার আমাদের শুধু টি এর ভ্যালু লাগবে, তাহলে আমরা ব্যস্তানুপাত করে ফেলি, টি ডিভাইডেড বাই 2 থাকবে এখানে, এখানেও ব্যস্তানুপাত হয়ে উঠে যাবে, তাহলে এম এ একবারই উপর উঠবে, 2e একবারই নিচে নামবে, আর এখানে নিচে যে 2 ছিল ব্যস্তানুপাত করার কারণে নিচে যে 2 আসছে সেই 2 আমরা এ পাশে নিয়ে আসি। এবার আমরা মান বসাবো, মান বসিয়ে ক্যালকুলেট করবো 0.1 ইন্টু 0.1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, সব ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি রুট ফ্র্যাকশন 0.1 ইন্টু 0.1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 10 ইনভার্স 3। কত আসছে? আমাদের অ্যান্সার আসছে 1.98। ওকে, আচ্ছা আমাদের এখানে একটু ভেজাল আছে, সেটা হচ্ছে এর উপরে একটা স্কোয়ার ছিল, তাহলে এখানেও এর উপরে একটা স্কোয়ার থাকবে, এখানেও এর উপরে একটা স্কোয়ার থাকবে, আমরা 0.1 একটা স্কোয়ার দিয়ে দিব, এখানে 0.1 একটা স্কোয়ার দিয়ে দিব, তো তখন আমাদের অ্যান্সার হবে আরেকটা ব্যাপার, 2 রুট ওভার বাইরে, একের পর এক ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 2 এই যে দেখো রুট ওভার বাইরে, তাহলে একে রুট ওভার বাইরে সরাতে হবে, একে রুটের বাইরে সরানোর জন্য বাইরে গেলাম, ইন্টু দিলাম, এরপর 2 শিফট পাই। এবার ক্যালকুলেট করো, $1.57। তাহলে আমাদের ওমেগার টি এর ভ্যালু আসছে, এটা পুরোটা ক্যালকুলেট করে আমরা টি এর ভ্যালু পেয়ে গেলাম, পুরোটা ক্যালকুলেট করে টি এর ভ্যালু পেয়ে গেলাম 1.57 সমান সমান 1.57 সেকেন্ড। এই হচ্ছে আমাদের 26 নং কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো 26 নং কোয়েশ্চেন। এবার চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। তো 27 নং কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে সরলদল গতিসম্পন্ন একটি কণা যখন তার মধ্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। ওকে, চলো শুরু করি। এটা মনে করো একটা সরল দোলকের সিলিং, এটা সরল দোলকের সুতা, এখান থেকে চলা শুরু করে চলতে 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 এই পর্যন্ত আসছে মনে করো। ওকে, এটা হচ্ছে সাম্য অবস্থান বা মধ্য অবস্থান। তো বলেছে এবার মধ্য অবস্থান থেকে যখন 2 সেন্টিমিটার দূরে যাবে, মনে করো মধ্য অবস্থান থেকে যখন 2 সেন্টিমিটার দূরে যাবে, তখন এই গোলকটার সরণ হচ্ছে 2 সেন্টিমিটার, আর সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। যখন এই জায়গায় আসবে তখন জিজ্ঞেস করেছে আমাদের যে গতিশক্তি বিভবশক্তির 3 গুণ হলে এখানে বিস্তার কত হবে। বিস্তার মানে হচ্ছে আমাদেরকে এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এ সমান সমান কত হবে। ওকে, তো আমরা গতিশক্তির জন্য সূত্র কি জানি? গতিশক্তির জন্য সূত্র জানি হচ্ছে ইকে সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? কখন? যখন এক্স সমান সমান 0, আর যখন এক্সের ভ্যালু থাকবে তখন গতিশক্তি ইকে সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আর বিভবশক্তির জন্য সূত্র কি জানি? বিভবশক্তির জন্য সূত্র জানি ইপি সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এবার আমাদের বলে দিছে গতিশক্তিটা বিভবশক্তির 3 গুণ। এই পয়েন্টে আমরা জানি এই পয়েন্টে বেগ 0, তাই এই পয়েন্টে গতিশক্তি 0, কিন্তু বিভবশক্তি এই পয়েন্টে ম্যাক্সিমাম। আবার এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে বেগ 0, তাই এই পয়েন্টেও গতিশক্তি 0, কিন্তু এই পয়েন্টেও বিভবশক্তি ম্যাক্সিমাম। ওকে, বিভবশক্তি ম্যাক্সিমাম। চিন্তা করো কেন এখানে গতিশক্তি 0 বা বেগ 0? উপরে উঠতে উঠতে আমার বেগ কমতে থাকবে, কমতে 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 এখানে সে একবারে থেমে যাবে, থেমে আবার নিচে পড়া শুরু করবো। তো এখানে যখন থেমে গেছি তখন বেগ 0, বেগ 0 হলে গতিশক্তি 0। আর এই পয়েন্টটা দেখো সবচেয়ে উঁচুতে অবস্থান করতেছে, এই জন্য এখানে বিভবশক্তি ম্যাক্সিমাম। আবার এই পয়েন্টটা সবচেয়ে উঁচুতে অবস্থান করতেছে, এই জন্য বিভবশক্তি ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি এটা ঘটনা না, ঘটনা হচ্ছে এখানে যেতে যেতে এই পর্যন্ত যখন আসছে তখন প্রত্যয়নকারী বলটা বা পুনরানয়নকারী বলটা ম্যাক্সিমাম হয়ে গেছে। মানে এই পয়েন্ট থেকে ববটা যখন এই পয়েন্টে আসছে তখন সাম্য অবস্থান প্রত্যাবর্তনকারী বল দিয়ে ববটাকে আবার সাম্য অবস্থানের দিকে নিয়ে আসবে।
তো এখান থেকে যত আমি সামনের দিকে যেতে থাকবো আমার প্রত্যয়নকারী বলটা তত বাড়তে থাকবে। কেমনে দেখো, আমরা প্রত্যয়নকারী বলের জন্য সূত্র জানি F = -kx। তো আমার x এর ভ্যালুটা যত বাড়বে প্রত্যয়নকারী বলের মানটাও তত বাড়বে, ঠিক আছে? এটা সরলছন্দিত দোলনের জন্যই সূত্র। তো F = -kx থেকে আমরা বলতে পারি এখানে আমার প্রত্যয়নকারী বলটা যেহেতু ম্যাক্সিমাম, এজন্য এর ভিতরে যেই স্থিতিশক্তিটা জমা হবে সেই স্থিতিশক্তিটাও ম্যাক্সিমাম। প্রত্যয়নকারী বল যখন ম্যাক্সিমাম, স্থিতিশক্তিও ম্যাক্সিমাম। মনে করো নর্মালি চিন্তা করো, আমরা একটা বস্তুকে নিয়ে মনে করো, তো তাহলে গতিশক্তি আর বিভবশক্তির জন্য লেখা যাচ্ছে EK = 3 টাইমস অফ EP। ওকে, EK এর জন্য আমরা জানি 12m ω² ইন্টু a² - x², আর বিভবশক্তির জন্য জানি 3 × 12m ω² x²। এবার কাটাকাটি করলে 12m ω² 12m ω² ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি আমরা a² - x² এবং ওই পাশে পাওয়া গেছে 3 টাইমস অফ x²। তাহলে একবারে বলা যায় a² = 4x² বা a = 4x। x এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে সরি 2x হবে, তো 2 × 2 সেন্টিমিটার = 4 সেন্টিমিটার, ঠিক আছে? রুট করার কারণে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের বিস্তারের অ্যান্সার। এবার আমরা চলে যাবো আমাদের 28 নং কোশ্চেনে। তো এবার আমরা 28 নং কোশ্চেনটা একটু দেখতে যাচ্ছি। 28 নং কোশ্চেনে বলা আছে একটি সরল দোল গতি সম্পন্ন কণার সমীকরণ x = a cos ωt + ডেল্টা। দেখাও যে বেগ v ও ত্বরণ a হলে ω² a² + a² = a² ω⁴। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ω² a² + a² a² ω⁴। ওকে, তো দেখো এখানে ত্বরণ আছে, এ হচ্ছে ত্বরণ প্রকাশ করে, ত্বরণ আছে, আমাদের এখানে একটু কারেকশন আছে, আমাদের বইতে ভুল আছে। ইসাক স্যারের বইতে এখানে a² দেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি হবে v²। ওকে, ω² v² + a² = a²⁴। তো এটা প্রুফ করার জন্য আমাদেরকে কি দিয়ে দিছে? আমাদেরকে দিয়ে দিছে যে x = a cos ωt + ডেল্টা, x = a cos ωt + ডেল্টা। অর্থাৎ এখানে সরল ছন্দিত স্পন্দনের জন্য সমীকরণ দেওয়া আছে a cos ωt + ডেল্টা। তার মানে কোত্থেকে শুরু করছে? আমরা জানি a cos ωt + ডেল্টা দেওয়ার এর অর্থ হচ্ছে দোলনটা এবার এই সাইড থেকে স্টার্ট হয়েছে, তাই তো? আমরা তো জানি, মনে আছে না আমাদের? এখান থেকে শুরু হইলে a cos ωt, এখান থেকে শুরু হইলে -a cos ωt, এখান থেকে এদিকে গেলে a sin ωt, এখান থেকে এদিকে গেলে -a sin ωt, তাই তো? মনে আছে তো আমাদের? এদিকে হইলে a cos, এদিক থেকে যাত্রা শুরু করলে -a cos, এখান থেকে ডানে গেলে a sin, এখান থেকে বামে গেলে -a sin। এটা আমাদের প্রথম দিকের লেকচারে আমরা আলোচনা করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। এবার একটু লক্ষ্য করি, এখান থেকে এটা প্রুফ করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, এখানে অ্যাক্সিলারেশন আছে, এখানে ভেলোসিটি আছে। তাহলে আমরা এক্স থেকে অ্যাক্সিলারেশন কেমনে পাবো আর ভেলোসিটি কেমনে পাবো? আমরা জানি এক্সকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলেই আমরা ভেলোসিটি পেয়ে যাই, তাই তো? আমরা জানি ভেলোসিটি v = হচ্ছে ddt অফ এক্স। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটির জন্য কি পাই? আমরা ভেলোসিটির জন্য পাচ্ছি ddt অফ এক্সের জায়গায় আমরা বসায় দিব a cos ωt + ডেল্টা। ওকে, এবার একটু বলো তো কী হবে এখানে? টাইমের রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করবো a কনস্ট্যান্ট, a বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট a বাইরে চলে আসবে। তাহলে আর কী কী থাকতেছে আমাদের কাছে? a বাইরে চলে আসলে কসকে ডিফারেন্সিয়েট করবো টাইমের রেসপেক্টে, কস ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে মাইনাস সাইন। তাহলে এখানে পাবো আমরা -a সাইন। আচ্ছা, এরপরে এখানে কি আছে? ωt + ডেল্টা, তো থিটা ωt + ডেল্টা হিসাবেই থাকবে। এরপরে থিটার ভিতরে ঢুকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব, কারণ আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে গিয়ে প্রথমে টাইমকে আলাদা পাইনি, টাইমকে একটা ফাংশনের ভিতরে পেয়েছিলাম, সাইনের ফাংশনের ভিতরে পেয়েছিলাম। এই জন্য প্রথমে আমরা এই পুরো সাইনের কাজটা করে এবার ফাংশনের ভিতরে ঢুকে টাইমের রেসপেক্টে ওমেগা ডিফারেন্সিয়েট করবো। এবার টাইমের রেসপেক্টে আমরা যদি ddt অফ ওমেগা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে আরেকটা এক্সট্রা ওমেগা পেয়ে যাবো। তাহলে এখানে একবারে আসবে -a ওমেগা। বুঝতে পারছি?
এগুলো আমাদের ম্যাথে অনেক করাবে, এজন্য আমি বেশি আলোচনা করলাম না এই অংশটা। আমরা জানি আমরা ম্যাথে এগুলো পাবো। আচ্ছা, তো এখন আবার অ্যাক্সিলারেশন কীভাবে পাওয়া যাবে? অ্যাক্সিলারেশন পাওয়া যাবে আমরা যদি টাইমের রেসপেক্টে ভেলোসিটিকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি। আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি অ্যাক্সিলারেশন এ সমান সমান ডি ডিটি অফ মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি কী হবে? আগের মতোই সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে কস, মাইনাসের জায়গায় মাইনাস, এ ওমেগা আগে থেকে কনস্ট্যান্ট ছিল, এরা বাইরে চলে আসবে, তো আমরা এই অংশটা শুধু ডিফারেন্সিয়েট করব। তো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি পাওয়া যায় হচ্ছে কস, ওকে, আর সামনে আছে ওমেগা টি প্লাস ডেল্টা। এবার ওমেগা টি প্লাস ডেল্টার আরেকবার ডিফারেন্সিয়েট করব, ডেল্টা একটা কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়েশনে 0 আসবে, ওমেগা টি এর ডিফারেন্সিয়েশনে আবার একটা ওমেগা পাওয়া যাবে। এই যে টাইমের রেসপেক্টে আমরা যদি মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম ডি ডিটি অফ ওমেগা টি, এটার আরেকবার ডিফারেন্সিয়েট করব, তো এখান থেকে কি পাওয়া যাবে? ওমেগা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ওমেগা বাইরে চলে আসলে এখানে থাকতেছে ডি ডিটি অফ টি, আর ডি ডিটি অফ টি থেকে আসবে 1, তাই ওমেগা ইন্টু 1 ইকুয়ালস ওমেগা, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি পেলাম? তাহলে এখানে আমরা এ সমান সমান শেষমেশ পেলাম মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস ডেল। এবার একটু যে জিনিসটা প্রুফ করতে হবে সেই জিনিসটার কাছে যাই। দেখো প্রুফে এ স্কোয়ার আছে, অর্থাৎ ত্বরণের উপর একটা হোল স্কোয়ার আছে, তো আমরা ত্বরণকে হোল স্কোয়ার করে দিই। ত্বরণকে হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সমান সমান, এখানে হোল স্কোয়ার করে ফেলবে, এখানে হোল স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে, এ হয়ে যাবে এ স্কোয়ার, ওমেগা হয়ে যাবে ওমেগা পাওয়ার 4, আর এখানে পাবো আমরা কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ক্লিয়ার? এবার দেখো এই কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে যদি আমরা কস স্কোয়ার থিটা বলি, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এই জায়গায় বসাইতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4, কস স্কোয়ারের জন্য লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ওমেগা টি প্লাস ডেল্টাটা একটা অ্যাঙ্গেল হিসেবে কাজ করতেছে, একটা থিটা হিসেবে কাজ করতেছে, ওকে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করতে পারি বলো? গুণ করে ফেলি। এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4 এর সাথে 1 এর একবার গুণ করবো, এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4 এর সাথে এটার একবার গুণ করবো। গুণ করলে কী আসে আমাদের কাছে দেখি একটু। উপরে অংশটা মুছে ফেললাম, আশা করি তোমরা নোট করে ফেলছো। অবশ্যই তোমরা খাতা পুস্তক নিয়ে তারপরে ম্যাথ করতে বসবা, শুধু দেখে গেলে মাথায় বেশি দিন থাকবে না, একবার করতেও হবে, একবার করলে তারপরে মাথায় অনেক দিন থাকবে। আর ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হবে, ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস না করলে শুধু বেসিক দিয়ে বেশি দূর আগানো যাবে না। তো এখানে বলতে পারবো আমরা তাহলে এ স্কোয়ার সমান সমান আসছে এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4, যে 1 এর সাথে গুণ দিয়ে পাইলাম, আর মাইনাস আবার এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4, ভিতরে আছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে কি লেখা যাবে একটু চিন্তা করে বলো। এটার জন্য আমরা এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ারকে লিখে দিলাম, এটাও অ্যাজ ইট ইজ থাকলো। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, এখানে একটা মাইনাস থাকলো, আর ভিতরে আমরা দেখো পুরোটাকে একটা টার্মস ধরতে পারি, মাঝখানে কোনো প্লাস মাইনাস কিচ্ছু নেই। এই যে এই অংশটার মাঝখানে প্লাস মাইনাস কিছু না থাকার কারণে পুরোটাকে আমরা একটা অংশ ধরে, এখানে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, সবগুলো স্কোয়ারকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। ব্র্যাকেটের বাইরে যদি নিয়ে যাই তাহলে এখানে পাচ্ছি আমরা এ ওমেগা স্কোয়ার, আর এখানে কি আছে? এখানে আছে সাইন, যেহেতু স্কোয়ার বাইরে নিয়ে যাব তাহলে স্কোয়ার আর থাকলো না, এখানে ওমেগা টি প্লাস ডেল্টা। স্কোয়ারটাকে একবার আমরা কী করলাম? স্কোয়ারটাকে একবার আমরা বাইরে পাঠিয়ে, তাই তো? এবার একটু খেয়াল করো তো, আমি যদি এখানে একটা এক্সট্রা মাইনাস দিয়ে দিই আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, কারণ হোল স্কোয়ার করলে আবার জিনিসটা প্লাস হিসেবে ফেরত আসবে। মানে তুমি মাইনাসকে হোল স্কোয়ার করলে পাবা প্লাস, এ কে স্কোয়ার করলে পাবা এ স্কোয়ার, ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করলে ওমেগা পাওয়ার 4, আর সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা চলে আসবে। মাইনাসটা কেন আনছি? মাইনাসটা আনার একটা কারণ আছে, কারণ একটু আগে যখন আমরা ভেলোসিটির ইকুয়েশনটা পেয়েছিলাম, এই এক্সের সমীকরণকে ডিফারেন্সিয়েট করে যখন ভেলোসিটি পেয়েছিলাম, তখন ভেলোসিটিটা ছিল এরকম মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। একটু টেনে দেখো, একটু রিওয়াইন্ড করে দেখো, রিওয়াইন্ড করে দেখলে তোমরা দেখতে পারবো আমরা ভি এর জন্য এরকম একটা ইকুয়েশন একটু আগে বের করেছিলাম। তাহলে চিন্তা করো
এখানে একটা ওমেগাকে যদি আমরা একটু সরাইয়া দিই, নিচের লাইনটা মুছে ফেললাম, এখানে যদি আমরা একটা ওমেগাকে সরাইয়া দিই তাহলে পাচ্ছি এ স্কোয়ার বিস্তার স্কোয়ার প্লাস কৌণিক কম্পাঙ্ক পাওয়ার 4 মাইনাস, এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটা ওমেগাকে আমরা বাইরে নিয়ে আসলাম ইন্টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিই। কোনো সমস্যা দেখো তো এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এই যে ওমেগার সাথে এই জিনিসটা গুণ করলে আবার আমরা এই মাইনাস এ ওমেগা স্কোয়ারই পাবো, মাইনাস এ ওমেগার সাথে ওমেগা গুণ করলে মাইনাস এ ওমেগা চলে আসবে, আর সাইন থিটার জায়গায় আছে। তো সুবিধাটা হইল কি, সুবিধাটা মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটার জন্য আমরা একবারে ভিকে নিয়ে আসতে পারি, বাইরে একটা স্কোয়ার আছে অবশ্যই, বাইরে স্কোয়ার দিয়ে দিতে হবে, এটার জন্য আমরা ভিকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4 মাইনাস ওমেগার জায়গায় তো ওমেগা আসেই, আর এই পুরোটার জন্য আমরা বলতে পারি ভি, বাইরে আবার একটা হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়ে গেছি একবারে এ স্কোয়ার ওমেগা পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার। তো এটাকে এবার লেফট সাইডে নিয়ে আসো, তাইলে আমাদের প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেছি একবারে এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান এ, এটাই হচ্ছে আমাদের 27-এর প্রুফ করতে বলছে, তাহলে হেন্স ইটস প্রুফড। এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি। 29 নম্বর কোয়েশ্চেনে বলা আছে প্রমাণ করো যে কোনো সরল গতিযুক্ত কণার, 29 নম্বর কোয়েশ্চেনটা ধরো, প্রমাণ করো যে কোনো সরল গতিযুক্ত একটি কণার ত্বরণের মান ও সরণের মানের অনুপাত অপরিবর্তিত থাকে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্বরণের মান এবং সরণের মানের যে অনুপাত সেটা সবসময় ফিক্সড। তাকে বুঝে নিই ব্যাপারটা কীভাবে কি বলছে অ্যাকচুয়ালি। একটা সরল দোলক মনে করো যেখান থেকে চলা শুরু করবে, আমরা ধরে নিলাম যে সাম্য অবস্থান থেকে চলা শুরু করছে, সাম্য অবস্থান থেকে মানে হচ্ছে x সমান সমান 0 থেকে চলা শুরু করছে, তার মানে যখন চলা শুরু করছে তখন টাইম 0, ঠিক আছে। চলতে চলতে টাইমের মান আস্তে আস্তে বাড়তে থাকবে, মনে করো সাম্য অবস্থান থেকে সে এদিকে যাচ্ছে, তো এদিকে যেতে যেতে যখন এই জায়গায় আসছে তখন এক্সের ভ্যালু হয়েছে মনে করো কিছু না কিছু হয়েছে, ধরলাম এক্সের ভ্যালু 2 সেন্টিমিটার হয়েছে, আর তখন টাইম মনে করো 1 সেকেন্ড গেছে, জাস্ট ধরলাম। এদিকে আস্তে আস্তে মনে করো x সমান সমান 3 সেন্টিমিটার হয়েছে, টাইম t সমান সমান হয়েছে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে যখন এসেছে তখন এই বিন্দুর জন্য এক্সের ভ্যালু ধরে নিলাম মনে করো 3 সেন্টিমিটার, আর এই বিন্দুর জন্য টাইমের ভ্যালু ধরে নিলাম মনে করো 2 সেকেন্ড, ঠিক আছে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের জন্য ডিফারেন্ট এক্স আসতেছে, ত্বরণটাও তো ডিফারেন্ট থাকবে তাই না। প্রথমে বলো তো, একটা সরল দোলনকারী কণার ত্বরণ কি সবসময় সেম থাকে? ত্বরণ সবসময় সেম থাকে না, ত্বরণ ডিফারেন্ট হয়। এই জায়গায় ত্বরণের মান 0, ভালো করে বুঝো, এই জায়গায় ত্বরণের মান হচ্ছে 0, এখান থেকে যখন এই জায়গায় যাবে তখন ত্বরণের মান একটু বাড়বে। ত্বরণের মান মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা মন্দন বলবো, কারণ গোলকটা যাচ্ছে এই দিকে আর গোলকের উপর বল কাজ করতেছে বিপরীত দিকে। আমরা সরল দোলনের জন্য বেসিকটা একটু রিকল করি তাইলেই হবে। আমরা জানি সরল দোলনকারী কোনো একটা কণার বল ও সরণ পরস্পর বিপরীতে থাকে, অর্থাৎ দেখো সরণ হচ্ছে এই বিন্দু থেকে আস্তে আস্তে সামনের দিকে ডান দিকে, আর সরণ যদি সামনের দিকে হয় বলটা কাজ করবে বিপরীত দিকে। এই বলটা কী জাতীয় বল? এই যে এই গোলকটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে তার বেগটা যে আস্তে আস্তে কমতেছে, বেগটা কী জন্য কমে? আমরা জানি যে কোনো একটা গাড়ির বেগ কমাইতে হইলে তাকে একটা বাধাদানকারী বল দেওয়া লাগে। তো এই যে গোলকটার বেগ আস্তে আস্তে উপরে উঠতে কমবে, এই বেগটা কমানোর জন্য একটা বাধাদানকারী বল লাগবে। এই বাধাদানকারী বলটাই হচ্ছে প্রত্যয়নকারী বল এফ। তো এই প্রত্যয়নকারী বলের জন্য আমরা জানি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অর্থাৎ আমার এক্সের ভ্যালু যত বাড়তে থাকবে এফের মানটা বা প্রত্যয়নকারী বলের মানটা তত বাড়তে থাকবে। আবার এফ সমান সমান আমরা বলতে পারি এম এ। তো যখন আমার প্রত্যয়নকারী বলের মান বেশি তখন এর মান বেশি, যখন প্রত্যয়নকারী বলের মান নাই তখন আমার এর মানও নাই। দেখো সাম্য অবস্থানে এক্সের ভ্যালু হচ্ছে 0, তাহলে সাম্য অবস্থানে প্রত্যয়নকারী বলের মানও 0। আবার এই অবস্থানে এক্সের ভ্যালু হচ্ছে এ, এই অবস্থানে এক্সের ভ্যালু হচ্ছে এ। তো এক্সের যখন ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে নিছি তখন এফেরও ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো। তো এফ যেহেতু এখানে ডিফারেন্ট ভ্যালু গেইন করতেছে, এফের কারণে অ্যাক্সিলারেশনও ডিফারেন্ট হবে। অর্থাৎ এই জায়গায় যখন আমি এই জায়গা থেকে সামনের দিকে যাওয়া শুরু করলাম তখন আমার উপর তেমন বেশি মন্দন কাজ করতেছে না। যত আমি উপরের দিকে উঠবো তত মন্দনের মান বাড়তে থাকবে, যত উপরে উঠবো তত মন্দনের মান বাড়তে বাড়তে একদম সর্বোচ্চ পজিশনে গিয়ে মন্দনটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এখানে মন্দনের মান 0, এখানে মন্দনের মান ম্যাক্সিমাম। আবার এখান থেকে যখন সামনে যাবে গোলকটা সামনে উঠতে থাকলে আস্তে আস্তে তার বেগ কমবে, বেগ কমা মানে হচ্ছে তারপর মন্দন কাজ করতেছে, আর বেগ কমতে কমতে যে জায়গায় গিয়ে 0 হয়ে যাবে ওইখানে মন্দনটা সবচেয়ে বেশি কাজ করবে।
মানে এখানে মন্দনও চেঞ্জ হচ্ছে, বেগও চেঞ্জ হচ্ছে, বলও চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে। তো এবার এই ঘটনার জন্য আমাদেরকে বলছে দেখাও যে কোনো সিচুয়েশনে তার ত্বরণের মান ও সরণের মানের অনুপাতটা সবসময় সেম। যে কোনো সিচুয়েশনে ত্বরণ ও সরণের অনুপাত, আমরা জানি ত্বরণের ইকুয়েশনটা হচ্ছে এক্সের ইকুয়েশন কি জানি, এক্স সমান সমান জানি, ধরে নিলাম সাম্য অবস্থান থেকে সে ডান দিকে যাত্রা শুরু করেছে, তাহলে এক্সের ইকুয়েশন হবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই তো? এখানে এই ওমেগা টি প্লাস ডেল্টা এই পুরোটাকে বলে ফেজ বা দশা, আর ডেল্টাকে বলা হয় আদি দশা, অর্থাৎ ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ। ঠিক আছে? এখানে যখন যাত্রা শুরু করছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি থেকে যখন যাত্রা শুরু করছে তখন টাইমটা আমরা ধরে নিয়েছিলাম 0, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো, যখন আমরা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছি তখন টি এর ভ্যালু ছিল 0, এক্স এর ভ্যালু 0। তুমি এখানে টি এর ভ্যালু 0 বসায় দেখো, এক্স এর ভ্যালু 0 আসবে। আস্তে আস্তে যখন সাম্য অবস্থান থেকে আস্তে আস্তে যখন এদিকে যাওয়া শুরু করবে তখন তার টাইমের ভ্যালু ইনক্রিজ করবে, টাইমের ভ্যালু যখন আস্তে আস্তে ইনক্রিজ করবে এক্সের ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করবে, এবং এক্সের ভ্যালু যখন আস্তে আস্তে ইনক্রিজ করবে আমার মন্দনের মানটাও আস্তে আস্তে ইনক্রিজ করবে। অর্থাৎ সবই দেখো একই সাথে বাড়তেছে, সময় বাড়তেছে, সময় বাড়লে সরণও বাড়তেছে, সরণ বাড়লে আমার মন্দন যেটা সেই মন্দনের মানও বাড়তেছে। তাহলে আমরা এক্সের জন্য ইকুয়েশন পাই। এবার এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের জন্য কি পাবো? অ্যাক্সিলারেশনের জন্য আমরা ডাবল ডিফারেন্সিয়েট করব। তো প্রথমে এ সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করে বেগ পাবো, সেখান থেকে আসবে মাইনাস এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, তাই তো? এটাকে যদি আমরা বেগের জন্য ডিফারেন্সিয়েট করি তাইলে পাবো এ সাইন ওমেগা টি থেকে এ সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসবে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এরপর এই ওমেগা টি এর আরেকবার ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা পাওয়া যাবে, একবারে হয়ে যাবে এ ওমেগা। এবার বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, ত্বরণের জন্য পাবো এগুলো কনস্ট্যান্ট, এগুলো আগে চলে আসবে। কস ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এরপর ওমেগা টি প্লাস ডেল্টার আরেকবার ডিফারেন্সিয়েট করে আমরা একটা ওমেগা পাবো, এই ওমেগার সাথে অ্যাড হয়ে একবারে পাওয়া যাবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? তো দেখো এখানে এই টি এর মানটা চেঞ্জ হবে, এখানেও টি এর মানটা চেঞ্জ হবে। এটা হচ্ছে সরণের ইকুয়েশন, এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। তো এখানে টি এর মান যদি চেঞ্জ হয়, মানে সরণের মধ্যে যে টিটা থাকবে সেই টি এর মান যেভাবে চেঞ্জ হবে ত্বরণের মধ্যেও টি এর মানটা ঠিক একইভাবে চেঞ্জ হবে। অর্থাৎ আমার সরণ যদি 2 সেকেন্ডের জন্য হিসাব করি ত্বরণটা হিসাব করবো 2 সেকেন্ডের জন্য, সরণ যদি 3 সেকেন্ডের জন্য হিসাব করি ত্বরণটা হিসাব করবো 3 সেকেন্ডের জন্য। তার মানে আমরা বলতে পারি এখানে টিগুলো সেম। আর কণিক কম্পাঙ্ক তো একটা কনস্ট্যান্ট রাশি, তাই সরণের জন্য যে কণিক কম্পাঙ্ক ব্যবহৃত হবে ত্বরণের জন্য একই কণিক কম্পাঙ্ক ব্যবহৃত হবে। তো আমরা যদি এখন ত্বরণ এবং সরণের অনুপাত বের করতে চাই তাহলে পাচ্ছি a ডিভাইডেড বাই এক্স সমান সমান মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ডিভাইডেড বাই নিচে আসবে এক্সের জন্য এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এবার আমরা এটার ক্যালকুলেশন করলে সব কাটাকাটি চলে যাবে, এটা পুরোটা কাটা, এটা পুরোটা কাটা, তাহলে এখান থেকে থাকবে আমাদের শুধু একটা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ বাই এক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার। তো এই অনুপাতটা সবসময় অপরিবর্তিত থাকবে। কেন সবসময় অপরিবর্তিত থাকবে? দেখো সরল দোলনটা অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করতেছে। এখানে টাইম শূন্য, এখানে টাইমের ভ্যালু একটু বাড়ছে, এখানে টাইমের ভ্যালু আরেকটু বাড়ছে, এখানে টাইমের ভ্যালু আরেকটু বাড়ছে, এখানে টাইমের ভ্যালু বেড়ে একদম সর্বোচ্চ হয়ে গেছে, তাই তো? মানে পর্যায়কালের জন্য সর্বোচ্চ হয়ে গেছে। বা ধরতে পারি এখানে টাইমের অন্য আরেকটা মান আছে, জাস্ট এতটুকু চিন্তা করি এখানে টাইমের অন্য আরেকটা মান আছে, প্রত্যেকটা পয়েন্টে টাইমের ডিফারেন্ট মান। তো এইখানে টাইমের যেই মান, এই মানের জন্য এক্সের ইকুয়েশনে যে টাইম বসাবো এর ইকুয়েশনেও সেম একই টাইম বসাবো। তাহলে দেখো এখানে টাইমগুলো যেহেতু সেম, তাইলে সরণের জন্য আমি যে টাইম পাচ্ছি ত্বরণের জন্য একই টাইম পাচ্ছি। তার মানে এখানে সাইনের সামনে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের সামনে একটা ব্র্যাকেট দিও। তো সাইনের সামনে যে অ্যাঙ্গেলটা আছে এই ব্র্যাকেটটা সরাই দিই। তো সাইনের সামনে যে অ্যাঙ্গেলটা আছে, এখানে অ্যাঙ্গেল যা আছে এখানেও অ্যাঙ্গেল তাই আছে, কারণ এখানে ওমেগা সেম, টিও দুই জায়গায় সেম, সরণের জন্য যেই টি ত্বরণের জন্য একই টি, আর ডেল্টা তো আদি দশা দুইজনের জন্য সেম, কাটাকাটি করলে এখানে ওমেগা স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো সময়ের জন্য ত্বরণকে সরণ দিয়ে ভাগ দিলে অলওয়েজ এ স্কোয়ার পাওয়া যাবে। এজন্য আমরা ত্বরণের সূত্র হিসাবে এটাকে ব্যবহার করি, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা ত্বরণের সূত্র হিসাবে ইউজ করা যাবে। দেখো এ বাই এক্স সমান ওমেগা স্কোয়ার, এক্স ওই পাশে চলে গেলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসবে। বুঝতে পারতেছি? আচ্ছা, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 30 নম্বর কোশ্চেন। তো এখানে লক্ষ্য করি 30 নম্বরে বলা আছে এক্স ইকুয়াল টু 0কে কেন্দ্র করে একটি সরল দোলক এ বিস্তার ও টি দোলনকাল নিয়ে সরল দোলন গতি বা দোলগতি সম্পন্ন করছে।
তার মানে সে যাত্রা শুরু করেছে সাম্য অবস্থান থেকে, আর সাম্য অবস্থান থেকে যখন যাত্রা শুরু করবে বা যেখান থেকে যাত্রা শুরু করবে সেই জায়গার টাইমকে অলওয়েজ আমরা 0 ধরে রাখবো। মানে আমি যখন চলা শুরু করছি সেখান থেকে আমি টাইম কাউন্ট করা শুরু করছি। তো x = 0 থেকে টাইম কাউন্ট করা শুরু হয়েছে, এই জন্য x = 0-তে টাইম 0 থেকেই তো আমরা কাউন্ট করি, এই জন্য x = 0-তে টাইম হচ্ছে 0। তো x = 0 থেকে কেন্দ্র করে একটি সরল দোলক a বিস্তার, মানে বিস্তারকে a ধরে, কোনো মান দেয়নি, এই জন্য এই ইউজ করছে, দোলনকালের জন্য টি ইউজ করছে, মান দেয়নি, সরল দোলগতি সম্পন্ন করছে বলেছে x = a/2-তে পিণ্ডের বেগ। একটু দেখি একটা সরল দোলক সাম্য অবস্থান থেকে যখন x = a/2-তে গিয়েছে, মনে করে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a, এখানে x = a আর এখানে x = 0। তো এখান থেকে সে মনে করো অর্ধেক পর্যন্ত গিয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অর্ধেক পর্যন্ত গিয়েছে, এই যে এই পয়েন্টটা এখানে রিপ্রেজেন্ট করতেছে আর এই পয়েন্টটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে সে এর অর্ধেক গিয়েছে, মানে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে a, তাহলে এর অর্ধেক গিয়েছে মানে হচ্ছে সে এ জায়গায় এসেছে। ঠিক আছে, সাম্য অবস্থান থেকে a/2-তে সে এসেছে। তো সাম্য অবস্থান থেকে a/2-তে আসতে জিজ্ঞেস করেছে তার বেগটা কত হয়েছে, এখানে বেগ বের করতে বলেছে। তো আমরা বেগের ইকুয়েশন কি জানি, আমরা বেগের ইকুয়েশন জানি, একবারে শর্টকাটে করে ফেলি। আমরা বেগের ইকুয়েশন জানি v = হচ্ছে ω√a² - x², তাই তো। x এর ভ্যালু কত বলা আছে, কোন জায়গার বেগ বের করতে হবে, যখন x = a/2 তখন বেগ বের করতে হবে। তাহলে x এর জায়গায় আমরা বসাই দিতে পারি a/2, ওমেগার জায়গায় ওমেগা, √a² এর জায়গায় a² আর x² এর জায়গায় বসাই দিতে পারি a/2²। এবার ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি ω√a² - a²/4, তাই তো। তাহলে আসলো ω√4a² বা -a²/4। তাহলে 4a² থেকে একটা স্কোয়ার গেলে থাকবে 3a², তার মানে ω √3a²/4 কে রুট করলে একবার 2 চলে আসবে, তাহলে নিচে 2। তাহলে এখান থেকে একবারে কি পেলাম আমরা, একবারে পেলাম ω√3, পরে আছে a/2। চাইলে একে আগে লিখলে বেটার, এটা অনেক সময় দেখা যায় রুটের ভিতরে ঢুকে যাবে, তো রুটের ভিতরে চলে গেলে ঝামেলা, স্যাররা নাম্বার দিতে ঝামেলা করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের ওমেগার ভ্যালু জানা নাই, এর ভ্যালুটা জানা নাই, দেয়নি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে বেগ v = পাওয়া গিয়েছে ω√3a/2। এবার ওমেগা = আমরা কি জানি বলো তো, আমরা জানি ওমেগা = হচ্ছে 2π/t, তাই তো। ওমেগা = 2π/t। তাহলে ওমেগার পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসাই দিলাম, 2π/t ইন্টু a√3/2। এবার এখান থেকে একবারে আসবে 2π/√3/2t। এবার 2 কাটাকাটি, তাহলে এখানে পাওয়া গেছে π/√3/t। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বইয়ের অ্যান্সারটা ভুল আছে, তোমরা বইয়ের অ্যান্সার একটু কারেকশন করে নাও। বইয়ের অ্যান্সার এখানে দেওয়া আছে π/√3/2, এটা ভুল অ্যান্সার, এখানে কারেকশন করে নাও। এখানে হবে π/√3/t, 2 এর জায়গায় থাকবে t, নিচে যে 2 আছে এখানে বইয়ে 2 দেওয়া আছে, 2 এর জায়গায় অ্যাকচুয়ালি হবে t। তো এটাই হচ্ছে আমার x = যখন 2 তখন বেগের মান। ঠিক আছে, 30 শেষ। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেন 31 নম্বর ম্যাথে। দেখা যাচ্ছে, ও এখানে তো দেখা যায়নি অনেক কিছু, তোমরা একটু দেখে নাও, দেখে লিখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের বেগের মান। এবার আমরা যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। তো এবার আমরা এখানে যে 31 নং কোয়েশ্চেনটা আছে, এই 31 নং কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি। লক্ষ্য করি এখানে 31 নং কোয়েশ্চেনে বলা আছে পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তার মানে একটা সেকেন্ড দোলকেরই দোলনকাল 2 সেকেন্ড থাকে। একে চন্দ্রপৃষ্ঠে নিলে এর দোলনকাল কত হবে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ। চলো কীভাবে করবো, চন্দ্রপৃষ্ঠে আমাদেরকে
পর্যায়কাল বা দোলনকাল বের করতে হবে। ওকে, আর পৃথিবীর ভরের ব্যাপারে বলছে আমরা প্রথমে ধরে নিলাম এটা করার জন্য, এটা হচ্ছে 31 নম্বর। ধরি চাঁদের ব্যাসার্ধ যেটা, ধরি চাঁদের ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? বলছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 81 গুণ, তাহলে সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ হবে সমান সমান 81 আর। ওকে, আবার এখানে আমরা পাশাপাশি লিখে ফেলি, ধরি যে চাঁদের ভর এম, চাঁদের ভর এম, ঠিক আছে। চাঁদের ভর যদি এম হয়, চাঁদের ভর এম, তাহলে পৃথিবীর ভর হবে, এখানে হচ্ছে 4r হবে। চাঁদের ব্যাসার্ধ আর হলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 4r, আর চাঁদের ব্যাসার্ধ এম হলে পৃথিবীর, চাঁদের ভর এম হলে পৃথিবীর ভর হবে 81 এম। ঠিক আছে, এটা আমরা প্রশ্ন থেকে জানতে পারছি। প্রশ্ন বলছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, চাঁদের ব্যাসার্ধ আর, এই জন্য পৃথিবীর ব্যাসার্ধ 4r। এরপরে বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তো চাঁদের ভরকে যদি আমরা এম বলি, পৃথিবীর ভর হয়ে যাবে এই জন্য 81। এখন পৃথিবীতে পর্যায়কাল কত? পৃথিবীতে পর্যায়কাল টি সমান সমান আমরা জানি, পৃথিবীতে পর্যায়কাল টি সমান সমান হচ্ছে 2π√L ডিভাইডেড বাই জি। ওকে, ধরে নিলাম দুই জায়গায় কার্যকরী দৈর্ঘ্য সমান। ধরি চাঁদ ও পৃথিবীতে কার্যকরী দৈর্ঘ্য L, ধরে তো লিখছি, এবং চাঁদ ও পৃথিবীতে কার্যকরী দৈর্ঘ্য L, এবং চাঁদ ও পৃথিবীতে কার্যকরী দৈর্ঘ্য L। নিজেকে কার্যকরী দৈর্ঘ্য সমান ধরে নিল। তাহলে পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কাল পাওয়া গেল টি সমান সমান 2π√L ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে চাঁদের পর্যায়কালের জন্য কি বলবো? চাঁদের পর্যায়কালের জন্য সেম কথা বলবো, টি সমান 2π√L ডিভাইডেড বাই জি। এখানে তফাৎ হচ্ছে পৃথিবীর পর্যায়কালটাকে আমরা T1 বলে নিলাম আর TE বলে নিলাম, চাঁদের পর্যায়কালকে T2 বা TM বলে নিলাম, আর পৃথিবীর গ্র্যাভিটিকে G1, চাঁদের গ্র্যাভিটিকে G2 বলে নিলাম। ঠিক আছে, তো গ্র্যাভিটি বের করার, আচ্ছা গ্র্যাভিটি বের করার সূত্রে পরে যাব আমরা। যেহেতু T2 বের করবো, এটা হচ্ছে চাঁদের পর্যায়কাল, T2টা হচ্ছে চাঁদের পর্যায়কাল, ঠিক আছে, এবং T1টা কি? T1টা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, T1টা হচ্ছে পৃথিবীতে পর্যায়কাল। ওকে, তো দেখো আমরা যদি চাঁদের পর্যায়কাল পেতে চাই, তাহলে চাঁদের পর্যায়কালকে পৃথিবীর পর্যায়কাল দিয়ে ভাগ করে দিতে হবে। তখন আমরা পাবো 2π√L বাই G1 ডিভাইডেড বাই 2π√L বাই G2। তো এখানে আমরা 2π√L সব কাটাকাটি করে দিতে পারি, দেন আমরা পাবো T2 বাই T1। আমরা জানি টি এর সাথে অভিকর্ষজ ত্বরণ ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, এই জন্য মানে বর্গমূলের ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, এই জন্য √G2টা নিচে থাকবে, √G1টা উপরে চলে আসবে। ঠিক আছে, T1 এর জন্য ব্যস্তানুপাতিকভাবে G আছে, T1 নিচে, এই জন্য ব্যস্তানুপাতিকভাবে G আছে উপরে, আবার T2 উপরে, এই জন্য ব্যস্তানুপাতিকভাবে T2-র জন্য যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি নিচে। ঠিক আছে, দেখো এখানে আছে 1/√G1, এখানে আছে 1/√G2, তো 1/1 আমরা যদি এই নিচেরটাকে উল্টাই দিই, তাহলে এই G2টা উপরে চলে যেতে পারে। তাহলে এখান থেকে একবার আসতেছে সমান সমান √G1। G1 হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। আচ্ছা, পৃথিবীর গ্র্যাভিটির জন্য কি বলতে পারি? পৃথিবীর গ্র্যাভিটির জন্য বলতে পারি GM। এম এর জায়গায় লিখবো পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে 81 M, GM/r²। পৃথিবীর r² জায়গায় লিখবো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 4r, তাহলে 4r²। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে লিখবো G2 জন্য কি আসবে? সেম মহাকর্ষীয় ধ্রুবক G, পৃথিবীর সব জায়গায় সেম, তাহলে G এর জায়গায় G। আচ্ছা, চাঁদের ভরকে আমরা ধরছি শুধু M, তাহলে চাঁদের ভরের জায়গায় থাকবে শুধু M ডিভাইডেড বাই চাঁদের ব্যাসার্ধের জায়গায় আমরা লিখবো শুধু r। ঠিক আছে, স্কয়ার। এখানে আমরা কি পেলাম? তাহলে এখানে আমরা পেলাম বা T2 বাই T1 সমান সমান
এখান থেকে লক্ষ্য করো রুট ওভার জি ক্যান্সেল, রুট ওভার এম ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 4r²। তো রুট আর 4r² কাটাকাটি কি উপরে থাকবে শুধু 4r, আর নিচে রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে নিচে থাকবে শুধু 1/r। তাহলে একবার আমরা এখান থেকে পাবো T2/T1, এখানে একটা 81 আছে, উপরে একটা 81 আছে, তাহলে উপরে 81, ঠিক আছে। 81 এর উপরে একটা রুট ছিল, তাহলে 81কে যদি আমরা রুট করি তাহলে পাবো 9। 81 বর্গমূল কত? 81 বর্গমূল হচ্ছে 9। তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে 9/4r ইন্টু আর ক্যান্সেল, তাহলে আমরা পেয়ে গেছি 9/4। তাহলে আমরা এখন বলতে পারি যে T2 সমান হচ্ছে T1 ইন্টু 9/4। T2 সমান বলতে পারি T1 ইন্টু 9/4। তাহলে আমরা এই অংশটা নিচে ফেলি, আমরা লিখতে পারতেছি বা T2 সমান 9/4 ইন্টু T1। ওকে, তো পৃথিবীতে পর্যায়কাল বলে দিয়েছিল 2 সেকেন্ড, তাহলে 9/4 ইন্টু 2 সেকেন্ড কাটাকাটি করলে 9/2 সমান 4.5 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের 31 নম্বরের অ্যান্সার। বুঝতে পারছি? দেখে নাও, পৃথিবীতে পর্যায়কাল T1 আর চাঁদে পর্যায়কাল T2, তাহলে T2কে T1 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি T2 সমান 9/4, আর T1 নিচে থেকে পাশে চলে আসছে 9/4 ইন্টু T1। এরপর T1 এর ভ্যালু বসিয়ে দিয়েছি 2 সেকেন্ড, 2 দিয়ে 4 ক্যান্সেল, এখানে আছে 2, তাহলে 9/2 মানে 4.5 সেকেন্ড। ওকে, তো এবার আমরা 32 নং কোয়েশ্চেনটা একটু পড়ি। 32 নং কোয়েশ্চেনে বলা আছে সরল দোল গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ x সমান 6 sin π/2t প্লাস π/4 সেন্টিমিটার। ওই গতির বিস্তার, পর্যায়কাল ও সর্বোচ্চ দুটি নির্ণয় করো। তাহলে আমাদের বিস্তার বের করতে হবে, পর্যায়কাল বের করতে হবে, আর ভি ম্যাক্স বের করতে হবে। ওকে, ইকুয়েশনে কি দেওয়া আছে 32 নম্বরে? x সমান 6 sin π/2t প্লাস π/4 সেন্টিমিটার। এখান থেকে এই কোয়েশনটা থেকে আমাদেরকে বের করতে বলেছে পর্যায়কাল কত, দেন হচ্ছে বিস্তার কত, দেন হচ্ছে ভি ম্যাক্স কত। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদেরকে এখন বের করে দেখাইতে হবে। তো আমরা আমাদের যে সমীকরণটা দিয়েছি এই সমীকরণটাকে যদি আমরা একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এই পুরো সমীকরণটাকে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, সম্পূর্ণ সমীকরণটাকে আমরা যদি একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা জানি আদর্শ সমীকরণ হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, এটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনকারী বা সরলচন্দ্রিত দোলন সম্পন্নকারী কোনো কণার আদর্শ সমীকরণ। তো এই সমীকরণ থেকে এবার আমরা দেখতে পাচ্ছি যে এর পরিবর্তে আছে 6, ওকে, ওমেগা টি এর পরিবর্তে আছে π/2t এবং ডেলের জায়গায় আছে π/4। তাহলে আমরা এভাবে বলতে পারি এ সমান হচ্ছে 6 ইউনিট, যেহেতু সেন্টিমিটার তাহলে এখানে 6 সেন্টিমিটার। তারপরে ওমেগা টি এর জায়গায় আছে π/2t, তাহলে আমরা লিখতে পারি ওমেগা টি সমান π/2t এবং ডেল অর্থাৎ আদি দশার জায়গায় আছে π/4, তাহলে আদি দশার জায়গায় আমরা লিখলাম π/4। ঠিক আছে, ডেলকে কি বলবো জানি তো, ডেলকে বলবো আমরা আদি দশা, তাহলে ডেলের জায়গায় আমরা লিখলাম আদি দশা। তো এবার লক্ষ্য করো বিস্তার চেয়েছিল, বিস্তার কত, আমরা বিস্তার বলে দিলাম সরাসরি 6 সেন্টিমিটার। খুব বেশি কঠিন কাজ ছিল না, এটা সহজ কাজ ছিল। এরপরে জিজ্ঞেস করেছে যে পর্যায়কাল কত, ক্যাপিটাল টি কত, পর্যায়কাল কত। পর্যায়কাল বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়কাল বের করতে গেলে এখানে তো টি কাটা যাচ্ছে না, আমাদের বইতে এই জায়গাটায় ভুল দিয়েছে, টিটা পাশে থাকবে। ঠিক আছে, এটা এখানে পাশে। তো এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি ওমেগা টি সমান তুলনা করে পেয়েছি π/2 মাল্টিপ্লাইড বাই টি ক্যান্সেল, তাহলে আমরা পেলাম ওমেগা সমান π/2। ওমেগা সমান আমরা কী জানি বলো তো, আমরা ওমেগা সমান জানি হচ্ছে 2π/t সমান π/2। পাই কাটা, তাহলে আমরা পেলাম 1/t সমান 1/4 বা টি সমান কত আসবে বলো, বা টি সমান আসবে 4 সেকেন্ড। আমরা পর্যায়কালও জেনে গেলাম 4 সেকেন্ড। এবার লাস্টে
আমাদেরকে জিজ্ঞেস করেছে ভি ম্যাক্স কত। এখন ভি ম্যাক্স সমান সমান আমরা কী জানি? আমরা জানি ভি ম্যাক্স সমান সমান হচ্ছে ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ, তাই তো? আবার দেখে নাও, ভি সমান সমান হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ভি ম্যাক্স কখন হবে? যখন ভি ম্যাক্স হয় তখন এক্স সমান সমান 0, তাই না? যখন ভি ম্যাক্স হবে তখন এক্স সমান সমান 0, তাই আমরা বলতে পারি তখন ভি ম্যাক্স সমান সমান, এখানে এক্সের ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে পাবো ওমেগা ইন্টু এ। ঠিক আছে? তাহলে এখানে ওমেগা তো দেওয়া নেই, ওমেগা বের করতে হবে। ওমেগার জন্য আমরা সূত্র জানি 2π ডিভাইডেড বাই টি ইন্টু বিস্তার। বিস্তার দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে বসাই দিলাম 6 সেন্টিমিটার। তো টি এর ভ্যালু আমরা দেখতে পাইছি 2π ডিভাইডেড বাই টি এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড ইন্টু 6 সেন্টিমিটার। তো 2 দিয়ে 4কে কাটলে আমরা পাবো π/2। এরপর আমরা 2 দিয়ে 6কে কাটলাম, পেয়ে গেলাম 3। তাহলে আমরা এখানে পেয়ে গেছি একবারে ভি ম্যাক্স সমান সমান 3π। এবার 3πকে যদি আমরা 3.1416 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো একবারে 9.42 ms ইনভার্স 1। সরি মিটার পার সেকেন্ড আসবে না, সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার সেন্টিমিটার পার সেকেন্ড থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে 9.42 সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা 100 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছো এটা তোমরা। 32 নম্বর শেষ। এবার যাবো আমরা পরের ম্যাথে 33 নম্বরে।